একটি নির্জন গেস্ট হাউস, ৬ জন বন্ধু আর একটি রহস্যময় খেলা, যে খেলায় হার মানেই নিশ্চিত মৃত্যু। এক রাতের আনন্দ যখন দুঃস্বপ্নে পরিণত হয় কারণ একের পর এক বন্ধুরা রহস্যজনকভাবে মারা যেতে থাকে, তখনই শুরু হয় বাঁচার এক চরম লড়াই। কিন্তু আসল খুনি কে? কোনো এক অশুভ শক্তি, নাকি তাদেরই ভেতর লুকিয়ে আছে কোনো এক ভয়ঙ্কর রহস্যময় খুনি? পুরো রহস্য জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা এক্সপ্লেন করব সাসপেন্স আর টুইস্টে ভরা হরর সাসপেন্স থ্রিলার মুভি দাক্ষা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে ৬ জন বন্ধুকে একটি গেস্ট হাউসে পার্টি করতে দেখা যায়, আর এই ৬ জনের নাম আমি আপনাদের বলে দিচ্ছি: ডেভিড, জোসেফ, ভারুন, বার্ষা, অনু এবং ন্যান্সি। তারা সেখানে হালকা পাতলা ড্রিঙ্কস করছিল আর গল্পগুজব করছিল, কিন্তু গল্প করতে করতে তারা অনেকটা বোর হয়ে যাচ্ছিল। আর এই জন্য তখনই ডেভিড বলে, চলো আমরা একটা গেম খেলি। আর এটা বলতেই সে ভেতর থেকে একটা গেমের সেট নিয়ে আসে। গেমটা একেবারেই নতুন ছিল, সবাই গেমের ব্যাপারে জিজ্ঞেস করছিল। ডেভিড বলে, এই গেমের নাম চসার, এটা অনেক পুরনো গেম, কিন্তু আমাদের কোম্পানি এটাকে নতুন করে প্লে স্টোরে আপডেট করেছে। এছাড়া আমাদের টিম এটাকে নতুন করে আবার রিডিজাইনও করেছে। এরপরেই ডেভিড এই গেমের রুলসের ব্যাপারে তার বন্ধুদের বলতে থাকে। বলে, গেমটা কমপক্ষে 4 জন নিয়ে খেলতে হবে, 4 জনের অধিক লোকও খেলা যাবে। প্রত্যেকের কাছে আলাদা আলাদা রঙের স্টোন থাকবে, আর প্রত্যেকের 5 বার করে চান্স থাকবে। আর এই 5 বার সুযোগের মধ্যে যদি কারো স্টোন গেম সেটের মাঝে যে বক্সটা রয়েছে সেটাতে চলে যায়, তাহলে সে গেম থেকে আউট হয়ে যাবে। এছাড়া একজন প্লেয়ারও অন্য একজন প্লেয়ারকে আউট করে দিতে পারবে, যেভাবে লুডো খেলাতে একজনের গুটি অন্যজন খেয়ে দেয়। এছাড়া এই গেমের উইনার একজনই হবে, বাকিরা ধীরে ধীরে গেমের ট্যাকটিক্সের কাছে আউট হয়ে যাবে। তাই সেই কৌশলগুলো বুঝে যে আগাতে পারবে সেই হবে এই গেমের উইনার। এভাবে ডেভিড সবাইকে এই গেমের ব্যাপারে বলে দেয়। সবাই গেমটা নিয়ে অনেক ইন্টারেস্টেড ফিল করে, খেলতে শুরু করে। কিন্তু দেখা যায় সবার আগে সেই ডেভিডই গেম থেকে আউট হয়ে যায়। আর এরপরেই পালাক্রমে গেম খেলা চলে, একজনের পর একজন আউট হতে শুরু করে। সবাই গেমটাকে খুব এনজয় করছিল। এছাড়া ভারুনকে দেখা যায় এই গেমটা নিয়ে সে অনেক বেশি সিরিয়াসও ছিল। সেখানে সবাই মজা করতে করতে গেম খেলে, আর দেখা যায় একটা সময় ভারুন গেমটা জিতেও যায়। তাদের সময়টা খুব ভালো কাটে, আর রাতটাও অনেক হয়ে যায়। এই জন্য তারা গেম খেলা শেষ করে যার যার মতো ঘুমাতে চলে যায়। একেবারে শেষে জোসেফ আর ডেভিড বসেছিল। জোসেফ বলে, চলো ভেতরে যাই, কিন্তু ডেভিড বলে, আমার বেশি ভালো লাগছে না, তোমরা যাও, আমি একটু পরে আসছি। জোসেফ চলে যায়। এরপরেই সকালবেলাতেই যে যার মতো বাইরে বের হয়ে আসে ফ্রেশ হয়ে, কিন্তু তারা দেখতে পায় সেখানে ডেভিড পড়ে রয়েছে। তারা তাড়াতাড়ি ডেভিডের কাছে যায়, আর যে দেখতে পারে আসলে ডেভিডের হার্ট অ্যাটাক এসেছিল, আর এতে করেই ডেভিড সেখানেই মারা গেছে। তারা তো সবাই হতবাক হয়ে যায়। তাদের এক প্রাণের প্রিয় বন্ধুকে হারিয়ে তারা শোকে পাথর হয়ে যায়। এদিকে যখন ডেভিডের শেষক্রিয়ার জন্য অনুষ্ঠান করা হচ্ছিল, ওই সময়টাতে ন্যান্সি এবং বাকিরাও চাইছিল ডেভিডকে শেষবারের মতো দেখার জন্য। আর এই জন্য তারা ডেভিডের কাজিনকে কল করে। ন্যান্সি বলে, আমরা সেখানে আসতে চাই এবং ডেভিডকে শেষবারের মতো দেখতে চাই। কিন্তু ডেভিডের কাজিন বলে, তোমাদের এখানে আসাটা নিরাপদ হবে না, কারণ ডেভিডের বাড়ির সবাই ডেভিডের মৃত্যুর জন্য তোমাদেরকেই দায়ী করছে। আসলে ডেভিডের বাড়ির মানুষরা মনে করছিল তার বন্ধুরাই ডেভিডের সাথে কিছু একটা করেছে, যার ফলে তার এই অকাল মৃত্যু। এমন একটা কথা শোনার পরে ন্যান্সি তো কাঁদতে শুরু করে। আসলে ন্যান্সি খুব করে চাইছিল ডেভিডকে শেষবারের মতো দেখার জন্য। এর একটা কারণও আছে। আসলে ন্যান্সি আর ডেভিড অনেকটাই কাছাকাছি ছিল, আর এই জন্য সে কাঁদতে থাকে। তখন ভার্ষা বলে, তুমি কষ্ট পেও না, হয়তো আমরা এখন যেতে পারছি না, কিন্তু 1 থেকে 2 দিন পরে আমরা ডেভিডের কবরের কাছে অবশ্যই যাব, সেখানে তার জন্য যে আমরা প্রার্থনা করব। এরপরে পুলিশ স্টেশনে পুলিশ অফিসার মনোজকে দেখানো হয়, যে কনস্টেবল শুভমকে ডাকে আর বলে, পাশে একটা নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে, তুমি সেখানে যাও আর সেখানকার কিছু ভালো আইটেম আমার খাবারের জন্য নিয়ে এসো। শুভম বলে, স্যার আমি এখনই যাচ্ছি, কিন্তু টাকা? মনোজ বলে, আরে তুমি পুলিশের চাকরি করে এতদিনে এটাও শিখোনি, পুলিশের কাছ থেকে কেউ কখনো টাকা নেয় না। কথাটা শুনে শুভম কোনো কিছু না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। শুভম সেই রেস্টুরেন্টে চলে আসে ফ্রি খাবার নেবার জন্য, কিন্তু দেখা যায় খাবার নেবার পরে সে নিজের পকেট থেকে সেই টাকাটা দেয়। আসলে শুভম ছিল একজন সৎ পুলিশ অফিসার, তাই সে জেনে বুঝে নিজের ক্ষমতা খাটিয়ে কোনোভাবেই মানুষের ক্ষতি করতে চায় না।
পুলিশের ক্ষমতা খাটিয়ে অপব্যবহার করাটা তার একেবারেই পছন্দ না, কিন্তু এই কথাটা সে কারোর সামনে বলতেও পারে না, কারণ সে সাধারণ একজন কনস্টেবল। তাই বড় অফিসারদের এটা বলতে গেলে তার নিজের চাকরিটাই চলে যাবে। এই জন্য চুপচাপ সেখানে নিজের পকেটের টাকা দিয়ে মনোজের জন্য খাবার নিয়ে আসে এবং তাকে দেয়। এদিকে দেখা যায় ডেভিডের মৃত্যুর পরে তারা 5 বন্ধু আবারও সবাই একসাথে হয়। তাদের মুখে একটাই কথা ছিল, ডেভিড তো একেবারেই ফিট ছিল, তাহলে তার হার্ট অ্যাটাক আসলো কি করে। এদিকে ন্যান্সি প্রচণ্ড কান্নাকাটি করছিল। সবাই ঠিক করে কালকেই তারা চলে যাবে ডেভিডের কবরের কাছে প্রার্থনা করার জন্য। তারা সেটাই করে। সেখানে যাবার পরে ন্যান্সি আবারও কান্নায় ভেঙে পড়ে। আসার সময় ন্যান্সি ডেভিডের কবরের পাশে একটা গ্রুপ ফটো রেখে আসে, যে ফটোটাতে তারা সবাই ছিল। আর এরপরেই সারাটা দিন তারা 5 বন্ধু একই সাথে কাটায়, ডেভিডের স্মৃতি অনুসরণ করে। এদিকে ন্যান্সি আর জোসেফ একসাথে বসে কথা বলছিল। তখনই জোসেফ বলে, আমি অনুকে পছন্দ করি। তোমার কি মনে হয় ন্যান্সি, আমি কি অনুকে আমার পছন্দের কথাটা বলে ফেলবো এখনই, নাকি আরো পরে বলবো? ন্যান্সি বলে, আমি ঠিক বলতে পারছি না, কারণ তুমি তো অনুকে ভালো করেই চেনো। ও কেমন, ও বিয়ে করতে একেবারেই চায় না। এখন তুমি বিয়ের প্রপোজাল দিলে ও কিভাবে রিয়্যাক্ট করবে সেটাই আমি বুঝতে পারছি না। ঠিক ওই সময়টাতে একটা লোক এসে জোসেফের কলার ধরে বসে। আসলে এই লোকটা ছিল ডেভিডের বড় ভাই। সে বলে, তোমরা ডেভিডকে মেরে ফেলেছ। সেই রাতে তোমরা একসাথে ছিলে, সবাই পার্টি করছিলে, তাহলে আমার ভাই মারা গেল কি করে? তখনই চিৎকার চেঁচামেচি শুনে বাকিরাও সেখানে চলে আসে। জোসেফ এবং ডেভিডের বড় ভাইকে আলাদা করে দেয়, আর ডেভিডের বড় ভাইকে বুঝিয়ে বলে যে তারা ডেভিডের সাথে কিছুই করেনি। সে রেগে সেখান থেকে চলে আসে, কিন্তু যাবার সময় সে সবাইকে হুমকি দিয়ে যায় যে সে কখনোই বিশ্বাস করে না ডেভিড একা একাই মারা গেছে, আর সে প্রত্যেককে একে একে দেখে নেবে। পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পরেই ন্যান্সি আর বরুণ একসাথে চা খাচ্ছিল। তখনই ন্যান্সি বরুণকে বলে, আমি জানি তুমি অনুকে পছন্দ করো, কিন্তু এখনো তুমি তোমার মনের কথাটা কেন বলনি? অর্থাৎ অনুকে ভারুণ এবং জোসেফ দুজনেই পছন্দ করত, কিন্তু কেউ তাদের মনের কথা এখনো অনুকে বলতেই পারেনি। এরপরেই ন্যান্সি বলে, তুমি কি জানো জোসেফও অনুকে পছন্দ করে? সেও তাকে তার পছন্দের কথাটা বলতে চাইছে। আমি চাই না এই বিষয়টা নিয়ে তোমাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা লাগুক। তুমি এক কাজ করো, জোসেফের সাথে কথা বলে নাও, এই বিষয়টাকে মিটমাট করে নাও, যাতে এটা নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। ভারুণ বলে, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি সময় মতো জোসেফের সাথে কথা বলে নেব। এদিকে আবারও শুভমকে দেখানো হয়। সে আসলে তার হায়ার অফিসার মনোজকে নিয়ে অনেক পেরেশানির মধ্যে রয়েছে। সে সৎভাবেই চলতে চায়, কিন্তু এই মনোজ তাকে দিয়ে বারবার উল্টোপাল্টা কাজ করানোর চেষ্টা করে। কখনো মার্কেটে পাঠিয়ে দেয় পোশাক আনানোর জন্য, সেটাও ফ্রিতে। অন্যদিকে আবারও বাজারে পাঠিয়ে দেয় সবজি আনার জন্য ফ্রিতে, রেস্টুরেন্টে পাঠিয়ে দেয় খাবার আনার জন্য ফ্রিতে। আর এভাবেই সে মনোজকে কিছু বলতেও পারছিল না। এই জন্য শুভম নিজেই ঠিক করে নেয় সে এসআই এর এক্সাম দেবে, যাতে করে তার পোস্টটা এসআই পদে প্রমোট হয়ে যায়, যার ফলে তখন আর মনোজের কথা তার শুনতে হবে না। এই বিষয়টা চিন্তা করেই শুভম অনেক বেশি পড়াশোনা করে, পরিশ্রম করে, আর খুব ভালো করে পরীক্ষাও দেয়। তার পরীক্ষাটাও খুব ভালো হয়, কিন্তু সেটার রেজাল্ট আসতে এখনো সময় লাগবে। এদিকে ডেভিডের বড় ভাই আর মনোজের মধ্যে ভালো একটা সম্পর্ক ছিল, আর এই জন্য সে তার সাথে দেখা করে আর বলে, আমার সন্দেহ হচ্ছে আমার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, বরং তাকে খুন করা হয়েছে। কারণ যেদিন সে মারা গেছে তার আগের দিন রাতের বেলায় সে তার 5 বন্ধু-বান্ধবীর সাথে পার্টি করছিল। তারা সবাই সুস্থ সবল ছিল, কিন্তু শুধু আমার ভাইয়েরই হার্ট অ্যাটাক এসেছে। আমি চাই তুমি এই বিষয়ে কিছুটা ইনকোয়ারি করো। মনোজ বলে, তুমি টেনশন করো না, তুমি শুধু ডেভিডের বন্ধু এবং বান্ধবীদের ফটো এবং নাম ঠিকানা আমাকে দিয়ে দাও। আর সেটাই নিয়ে আসার জন্য যায় শুভম। অন্যদিকে তারা একসাথে বসেই চা খাচ্ছিল। শুভম মনোজকে নিয়ে বারবারই বিরক্ত। অন্যদিকে মনোজ এই বিষয়টা জানত যে মনোজের এসব কাজকর্ম শুভমের একেবারেই পছন্দ না, কারণ সে সৎ থাকতে পছন্দ করে। এছাড়া মনোজ এটাও জানত যে শুভম এসআই এর এক্সাম দিয়েছে। এই জন্য মনোজ তাকে বলে, ঠিক আছে, তুমি তো কয়েকদিন পরে এসআই হয়েই যাবে, তাই এখন থেকে না হয় কাজ শুরু করে দাও। তুমি আনঅফিসিয়ালি ডেভিডের কেসটা দেখো। তুমি যদি এই কেসটার সমাধান করে ফেলতে পারো, তাহলে আমি আর কখনো তোমাকে কোথাও পাঠাবো না ফ্রি জিনিস আনার জন্য। এটা তুমি তোমার প্রথম কেস হিসেবে ভেবে নাও। এতে শুভম অনেক খুশি হয়ে যায়। মনে মনে শুভম বলতে থাকে যে করেই হোক এই কেসটা সে সমাধান করবে। এদিকে দেখা যায় আবারও তারা 5 বন্ধু একসাথে দেখা করে, কিন্তু হঠাৎ করেই সেখানে ন্যান্সির মনে হতে থাকে যেন কেউ তাকে দেখছে। আর এই বিষয়টা সে সবাইকে জানায়। অনু সেখানে যে দেখে, কিন্তু সেখানে কেউ নেই।
তখনই ভার্সাও বলে, ঠিকই বলেছ, গত কয়েকদিন ধরে আমার এমনই মনে হচ্ছে, যেন কেউ আমাকে সবসময় দেখছে, আমার উপরে নজর রাখছে। সবসময় মনের মধ্যে অজানা এক ভয় কাজ করে। অন্যদিকে অনু আর ন্যান্সি, তাদেরও ঠিক একই রকম অনুভূতি হয়েছে এই কয়েকদিনে। জোসেফেরও একই বিষয় মনে হতে থাকে। অন্যদিকে ভারুণ বলতে থাকে, হ্যাঁ, তারও একই রকম মনে হয়, কারণ যখনই সে সকালে জগিংয়ে যায় তার মনে হতে থাকে তার পিছু পিছু কেউ তাকে ফলো করছে, কিন্তু যখনই সে পেছনে তাকায় সেখানে সে আর কাউকেই দেখতে পায় না। ভারুণ বলে, যখন থেকে আমরা এই গেমটা খেলেছি তখন থেকে এইসব শুরু হয়েছে, ডেভিডের মৃত্যু, এরকম অজানা আমাদের মনের মধ্যে ভয়, এই সব কিছু সেই গেমের পরে থেকেই। অনু বলে, ফালতু কথা বলো না, সেটা সাধারণ একটা গেম, সেই গেমের সাথে ডেভিডের মৃত্যু আর আমাদের এই অজানা ভয়ের কি সম্পর্ক থাকতে পারে। এরপরে আবারও শুভমকে দেখানো হয়। শুভমকে মনোজ ডেকে পাঠায়। আসলে ডেভিডের বড় ভাই মনোজকে কল করেছে আর কেসটা কতদূর এগিয়েছে সেটা জানতে চেয়েছিল, কিন্তু মনোজ কিছুই বলতে পারে না। এই জন্য মনোজ শুভমকে ডেকে একটু রাগারাগি করে আর বলে, তুমি কি ডেভিডের কেসটাতে কাজ করেছো নাকি এমনি ফেলে রেখেছো? শুভম বলে, স্যার, এই কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম, আমি এখনই ভারুণকে কল করে থানায় আসতে বলছি কালকে, এরপরে থেকে একে একে আমি সবাইকে জিজ্ঞাসাবাদ করব। সেই কথা মতোই একটু পরেই শুভম কল করে ভারুণকে আর বলে ভারুণ যেন কালকেই থানায় চলে আসে, ডেভিডের মৃত্যু নিয়ে সে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চায়। ভারুণ যদিও এই বিষয়ে একেবারে কিছুই জানতো না, তারপরও সে বলে ঠিক আছে, সে আসবে। আর এরপরেই ভারুণ বাকিদেরও ফোন করে এই বিষয়টা জানায়। সবাই তখন ভাবে এই কাজটা নিশ্চয়ই ডেভিডের বড় ভাই রবার্টই নিশ্চয়ই পুলিশের কাছে কমপ্লেন করেছে আমাদের নামে, এই জন্যই পুলিশ হয়তোবা ভারুণকে ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। সবাই বলাবলি করছিল, তাহলে এখন আমরা কি করব? ভারুণ বলে, টেনশন করো না, আমি পুলিশ স্টেশনে যাই, দেখি ওরা কি বলে, কারণ আমরা তো এই বিষয়ে কিছুই জানি না, তাই আমাদের ঘাবড়ানোরও কিছু নেই। ভারুণ থানায় যাবার পরে শুভম তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যে ডেভিডের সাথে তাদের পরিচয় কতদিনের, সেই রাতে তারা কয়জন ছিল, কি করছিল, আর ডেভিডকে মৃত্যু অবস্থায় সবার প্রথম কে দেখেছে। ভারুণও ধীরে ধীরে সব প্রশ্নের উত্তর দিতে থাকে আর বলে, সেই রাতে সেই গেস্ট হাউসে আমরা সবাই ছিলাম, 6 বন্ধু। আমরা সেখানে চসার নামের একটি গেম খেলেছিলাম, যেটা ডেভিডের কোম্পানি ডেভেলপ করেছিল। আর সেই গেমটা খেলার পরে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম, শুধুমাত্র ডেভিডই সেখানে একা বসেছিল। আর সকালবেলাতেই আমরা ডেভিডকে সেখানে পড়ে থাকতে দেখেছিলাম। শুভম তাকে আরও কিছু প্রশ্ন করে আর এরপরে বলে, ঠিক আছে, এখন তুমি যেতে পারো, কিন্তু না বলে শহরের বাইরে যাবে না, এছাড়া তোমার উপরে এবং তোমার বাকি বন্ধুদের উপরে আমার নজর থাকবে। ভারুণ বাসায় চলে আসে, আসার পরেও সেই একই কথা ভাবতে থাকে। তখনই তার আবারও সেই চসার গেমটার কথা মনে পড়ে। কৌতূহলবশত এই বিষয়টা নিয়ে সে ইন্টারনেটে সার্চ করে। সেখানে সে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটাতে সেই ছেলে বলছিল এই চসার গেমটা হাজারো বছরের পুরনো গেম, আর এটা একটা অভিশপ্ত গেম, কারণ এই গেমটা যারাই খেলে তারাই মারা যায়, শুধুমাত্র একজন বাদে। আগেকার দিনের রাজা বাদশারাও এই গেমটা অনেক সময় খেলতো, বিশেষ করে যুদ্ধের সময়। এছাড়া এই গেম খেলার সময় তারা যে সিকোয়েন্সে বা সিরিয়ালে গেম থেকে আউট হয়ে যায় বা গেমটা হেরে যায়, রিয়েল লাইফে অর্থাৎ বাস্তবেও তারা ঠিক একই সিরিয়ালে মারা যায়। বরুণ প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ ডেভিড এই গেমটা খেলার সময় সবার আগে আউট হয়ে গিয়েছিল বা হেরে গিয়েছিল, আর সেই সবার আগে মারা গিয়েছে। আর এরপরে সে ভাবতে থাকে, যদি এমনটা হয় তাহলে ডেভিডের পরে জোসেফ এই গেম থেকে আউট হয়ে গিয়েছিল, তার মানে কি জোসেফ মারা যাবে? সে সাথে সাথেই জোসেফকে ফোন করে বিষয়টা জানায়। ভারুণ জোসেফকে বলে, এই সব কিছু হচ্ছে সেই গেমের জন্য, সেই গেমটা খেলার জন্যই ডেভিড মারা গেছে, সিরিয়াল অনুযায়ী বাকিরাও মারা যাবে। জোসেফ বলে, তুই কি পাগল হয়েছিস? ওটা শুধুমাত্র একটা গেম, আর ডেভিডের নিশ্চয়ই হার্টের প্রবলেম ছিল, এই জন্যই সে মারা গেছে। এছাড়া ডেভিড তো মারাও গেছে বেশ কয়েকদিন হয়েছে, আর ডেভিডের পরে তো আমি গেম থেকে বাহির হয়ে গিয়েছিলাম, আমার কি কিছু হয়েছে? আমি তো এখনো সুস্থ রয়েছি। আর তুমি যদি এইগুলো এতই বিশ্বাস করো তাহলে অপেক্ষা করো, যদি আমি সত্যি মারা যাই তাহলে তুমি ধরে নিও এই গেমটা সত্যি অভিশপ্ত। ভারুণ এরপরেই তার বাকি ফ্রেন্ডসদেরও একই কথা বলে, যে শুধু সেই গেমটা খেলার জন্যই ডেভিড মারা গিয়েছে, সেই গেমটা একটা অভিশপ্ত গেম। সেই গেমে থেকে যে সিরিয়ালে আমরা বের হয়ে গিয়েছিলাম, ঠিক একই সিরিয়ালে মানুষ মারা যাবে, ডেভিডের পরে
জোসেফের সিরিয়াল, কিন্তু কেউ ভারুনের কথায় কোনো গুরুত্বই দেয় না। সবাই বলে এটা শুধুমাত্র গেম, এটা নিয়ে বেশি ভেবো না। কিন্তু পরের দিন সকালবেলাতেই জোসেফ যখন লিফটে করে কোথাও যাচ্ছিল, দেখা যায় সেই লিফটের ভেতরেই জোসেফকে কেউ মেরে ফেলে চলে যায়। যখন লিফট খোলা হয় তখন জোসেফের লাশটা সেখানে পড়ে থাকতে দেখা যায়। ভারুনও সেখানে চলে আসে। জোসেফকে এই অবস্থায় দেখে সে হতবাক হয়ে যায়, শকড হয়, সাথে কষ্টও পায়, কারণ সে জানতো সেই অভিশপ্ত গেমই তার বন্ধুদের জীবন একের পর এক কেড়ে নিয়ে যাচ্ছে। জোসেফের গলায় কেউ ছুরি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেছিল। খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশও চলে আসে। শুভম আরও একজন কনস্টেবলকে নিয়ে সেখানে চলে এসেছিল। ঘটনা জানাজানির পরে সে ভারুনকে আবারও থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য, আর বলে, তুমি ঘটনাস্থলে কি করছিলে? ভারুন বলতে শুরু করে, আমি জানতাম যে জোসেফ মারা যাবে, আমি তাকে সাবধানও করেছিলাম। এটা শুনে শুভম অবাক হয়ে যায়, তুমি কি করে জানলে? তখনই ভারুন গেমের ব্যাপারে এবং সেই ভিডিওর ব্যাপারে বলে, আর বলে যা কিছু হচ্ছে এই অভিশপ্ত খেলার জন্যই। আসলে এই গেমটা খেলার পরে থেকেই তার বন্ধুরা একে একে মারা যাচ্ছে। অন্যদিকে সবকিছু শোনার পরে শুভমের এই কথাগুলো কিছুটা সত্যি মনে হতে থাকে, কিন্তু তারপরেও সে এই কথাটা প্রকাশ করে না। ভারুনকে বলে, তুমি এখন যেতে পারো, কিন্তু এই ফালতু কথাতে আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে, কোনো খুনি রয়েছে, আর আমি তাকে খুঁজে বের করব। এদিকে তারা আবারও সবাই ভেঙে পড়েছিল জোসেফকে হারিয়ে। তারা সবাই মিলে জোসেফের কবর দেখতে আসে। কয়েকদিন আগেই তারা তাদের পুরনো বন্ধু ডেভিডকে হারিয়েছে, আর কয়েকদিন পরে আবারও তারা জোসেফকে হারিয়ে ফেলল। তাদের পুরো ফ্রেন্ড সার্কেলটাই ভেঙে পড়ে একেবারে। এরপরেই দেখা যায় শুভম ভারুন বাদে বাকি সেই 3 ফ্রেন্ডকে থানায় ডেকে পাঠায় জিজ্ঞাসাবাদের জন্য, অর্থাৎ ন্যান্সি, অনু এবং বার্ষাকে। শুভম যখনই ন্যান্সিকে জিজ্ঞাসাবাদ করে, বলে, দেখুন স্যার, আমরা এমনিতেই আমাদের 2 বন্ধুকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছি। এছাড়া ভারুন যখন থেকে সেই গেমের কথা বলেছে আমার প্রচণ্ড ভয় করছে। কারণটা সেই ভিডিওতে যা বলা হচ্ছিল যে গেম খেলার অর্ডারটাতেই মানুষ বাস্তবে মারা যাবে, ঠিক একই রকম হচ্ছে। প্রথমে ডেভিড, এরপরে জোসেফ মারা গেল। এছাড়া আমিও খেয়াল করেছি কয়েকদিন ধরেই আমার এমন অনুভূতি হচ্ছে যে কেউ আমাকে লুকিয়ে ফলো করছে সব সময়। অন্যদিকে ন্যান্সির মনে মনে ভারুনকে সন্দেহ হতে থাকে, কিন্তু এই বিষয়টা সে পুলিশকে জানায় না। অন্যদিকে ন্যান্সির পরে ভার্ষাকে ডেকে নেয় শুভম। এদিকে ভারুনও তাদের সাথে থানায় এসেছিল। ন্যান্সি যখনই তার সাথে বসেছিল তখনই সে সন্দেহের বশেই তাকে জিজ্ঞেস করে, তুমি আর জোসেফ দুজনেই অনুকে পছন্দ করতে, তুমি কি জোসেফকে মেরে ফেলেছ? কথাটা শেষ করার আগেই ভারুন বলে, হ্যাঁ আমি জানি তুমি কি সন্দেহ করছো, কিন্তু আমি জোসেফকে মারিনি। তোমার এমনটা কেন এবার সন্দেহ হলো? তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো না? আসলে জোসেফ তো জানতোও না যে আমিও অনুকে পছন্দ করি, কিন্তু ওর সাথে আমি এই বিষয়ে কথা বলেছি। জোসেফ যখন আমাকে অনুর পছন্দের কথা বলেছে তখন আমি আর আমার কথাটা বলতে পারিনি। উল্টো আমি বলেছিলাম জোসেফ এখন যেন অনুকে এইসব বিষয়ে কিছু না বলে, ঠিক সময় হলে আমি অনুকে জোসেফের ব্যাপারে বলবো। এটা শুনে জোসেফ সেদিন অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলে জোসেফের কথা শুনে আমি ভেবেছিলাম আমি এখান থেকে পিছিয়ে পড়ব, যাতে করে অনু আর জোসেফের মধ্যে আমি বাধা হয়ে না দাঁড়াই। এই কথাটা শোনার পরে ন্যান্সির ভুল ভেঙে যায়, আর সে তাকে সরি বলে এই বিষয়টা আমি জানতাম না আসলে। এরপরে ন্যান্সি ভারুনের কাছে একটা সাহায্য চায়। এদিকে শুভম ভার্ষাকে জিজ্ঞেস করছিল, তোমাদের মধ্যে সেই দিন সেই গেমটা কে জিতেছিল? ভার্ষা বলে, ভারুনকে। এরপরে শুভম ভার্ষাকে জিজ্ঞেস করে, তুমি কি ভারুনকে সন্দেহ করো? ভার্ষা বলে, আমি সেটা বলতে পারবো না, আসলে এই বিষয়টা আমি বুঝতেই পারছি না। এরপরেই দেখা যায় অনুকে ডেকে নেয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এরই ফাঁকে দেখা যায় বরুণ ন্যান্সিকে তার বাসায় ড্রপ করে দেওয়ার জন্য এসেছিল। ন্যান্সি তার বাসায় থেকে কিছু কাপড় চোপড় প্যাক করে নেয়, আর সেই ব্যাগটা নিয়ে আবারও ভারুনের সাথে অন্য কোথাও চলে যায়। ভারুন তাকে অন্য একটা জায়গায় নামিয়ে দেয়। ন্যান্সি বলে এখান থেকে সে ক্যাব করে চলে যেতে পারবে। আসলে ন্যান্সি এই শহর থেকে চলে যেতে চাইছিল, কিন্তু কেন সেটা পরে জানা যাবে। অন্যদিকে শুভম অনুকে যখন জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশনই পায় না, কারণ অনুর মতে এই গেম খেলার সাথে মৃত্যুর কোনোই সম্পর্ক নেই। ডেভিড হার্ট অ্যাটাকে মারা গেছে, আর জোসেফকে কোনো আততায়ী খুন করেছে। অনু যখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে দেখা যায় ন্যান্সি অনু এবং ভার্ষাকে কল করে আর বলে, আমি এই শহর ছেড়েই চলে যাচ্ছি। আসলে মুভির শুরুতে যখন তারা পার্টি করছিল সেই পার্টিটা আসলে ন্যান্সির তরফ থেকেই দেওয়া হয়েছিল। ন্যান্সি অন্য একটা জায়গায় কোর্স করার জন্য অফার পেয়েছিল। ন্যান্সি এই খুশির খবরটাই তার বন্ধুদের সাথে শেয়ার করেছিল, আর যাবার আগে
একটা পার্টি করতে চেয়েছিল, আর সেই যাওয়াটা সে এখন যাচ্ছে। অর্থাৎ কোনো কারণে ন্যান্সি পালিয়ে যাচ্ছে না, আসলে এটা আগেরই প্ল্যান ছিল, যার ফলে ন্যান্সি বাধ্য হয়ে শহর ছেড়ে চলে যায় তার গন্তব্যে। এরপরেই ভারুন দেখা যায় অনু আর ভার্সাকে দেখা করার জন্য ডাকে, আর অনুকে বলে সেই গেমের ভেতরে জোসেফের পরে তুমি আউট হয়েছিলে, তাহলে জোসেফের পরে তোমারই জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু অনু বলে, দেখো তোমাদের এইসব থিওরি আমি একেবারেই বিশ্বাস করি না, আমার কাছে এইগুলো একেবারে ইউজলেস লাগে। ভারুন বলে, তুমি যতই অবিশ্বাস করো না কেন, প্লিজ যাই করো না কেন একা থেকো না, তুমি ভার্সার এখানে শিফট হয়ে যাও। অনু বলে, সেটা তো সম্ভব নয়, একদিন পরেই আমার বাবা মা শহরে আসছে আমার সাথে দেখা করার জন্য, একটা রাতেরই তো ব্যাপার, কি বার হবে। ভারুনের মন খারাপ হয়ে যায়, কারণ সে জানতো অনুকে এখন সে যতই জোর করুক না কেন সে তার কথা শুনবে না। ভারুন বলে, ঠিক আছে। এই জন্য সে প্রথমে ভার্সাকে তার বাসায় ড্রপ করে, আর এরপরে অনুকে অনুর বাসায় নামিয়ে দেবার সময় সে বাহানা করে অনুর বাসার ভেতরে ঢুকে যায়, আর দেখা যায় লুকিয়ে সেখানে একটি স্পাই ক্যামেরাও লাগিয়ে দেয়। আসলে ভারুন চাইছিল অনুর উপরে সবসময় নজর রাখার জন্য, আর সে বিপদের আঁচ করতে পেরেই অনুর বাসা থেকে বের হয়ে একটু দূরেই তার গাড়িতে বসে থাকে, যাতে করে স্পাই ক্যামেরা দিয়ে সে সবসময় অনুর উপরে নজর রাখতে পারে। আর তাছাড়া কোনো বিপদ হলে সাথে সাথে যেন সে অনুকে সাহায্যও করতে পারে। কিন্তু সেই গাড়িতে অপেক্ষা করতে করতে মাঝরাতে ভারুনের চোখটা লেগে আসে। এই সময় দেখা যায় অনুর ঘরে অজানা কেউ ঢুকে পড়েছিল। আসলে যখনই অনু ভেতরে ঢুকেছিল দরজা লক করেই ঢুকেছিল, কিন্তু সেই দরজার লক ভেঙেই কোনো এক খুনি ভেতরে ঢুকে গিয়েছিল, আর সে অনুর মাথায় সজোরে আঘাত করে। আঘাতটা এত জোরেই ছিল যে একবারেই অনু মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিছুক্ষণ পরেই ভারুনের ঘুম ভেঙে যায়। আবারও যখন সে স্পাই ক্যামেরায় দেখে তখন অনুর এই অবস্থা দেখে সে হতবাক হয়ে যায়, শকড হয়ে যায়। সাথে সাথে সেখানে চলে আসে, আর সেখানে বসে কাঁদতে থাকে যে সে অনুকে বাঁচাতে পারল না। এরপরে ভারুন পুলিশকে খবর দেয়, পুলিশ সেখানে চলে আসে। এদিকে শুভম সেখানে আসা পরে পুরো বিষয়টা দেখে। ভারুনকে থানায় নিয়ে আসা হয়, আর এইবার শুভম ভারুনকে অনেক শক্তভাবে জিজ্ঞাসা করে, কঠোরভাবে, যে বলো এগুলো কি হচ্ছে, তারা এক এক করে মারা যাচ্ছে কি করে, আর তুমি সব জায়গায় এত আগে কি করে পৌঁছে যাচ্ছ। ভারুন বলে, স্যার আমি তো আপনাকে আগেই বলেছি যা কিছু হচ্ছে সেই অভিশপ্ত গেমের জন্যই হচ্ছে। সেই খেলার ভেতরে জোসেফের পরে অনুই আউট হয়ে গিয়েছিল, আর এখন অনু মারা গেল। আমি অনুকে ভার্সার সামনে এই বিষয়টা বলেছিলাম, কিন্তু অনু তো আমার কোনো কথাই শোনেনি। আপনি চাইলে ভার্সাকেও জিজ্ঞেস করতে পারেন। এদিকে এইসব কথা শোনার পরে শুভমের এখন মনে হতে থাকে যে সেই অভিশপ্ত গেমের জন্যই এইসব কিছু হচ্ছে। শুভম বলে, আমি না হয় বুঝতে পারলাম, কিন্তু মনোজ স্যারকে এগুলো কি করে বোঝাবো। ওই সময়টাতে দেখা যায় ভারুন লুকিয়ে সে ইন্টারোগেশন রুমে একটি মাইক্রোফোন লাগিয়ে দেয়, যাতে করে সে শুনতে পারে ভার্সাকে কি ইন্টারোগেশন করা হচ্ছে, কারণ তারপরেই ভার্সাকে এখানে ডাকা হবে। এরপরেই ভার্সাকে ডাকা হয়। ভার্সাকে জিজ্ঞাসাবাদের সময় একটা সময় শুভম তাকে জিজ্ঞেস করে তাদের আরো একজন ফ্রেন্ড ন্যান্সি কোথায়। ভার্সা বলে, তখন যাবার সময় তাড়াহুড়ো করে ন্যান্সি শুধু তাদের বলেছিল সে শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু সে একজ্যাক্ট কোথায় যাচ্ছে সেটা বলেনি। যাই হোক, শুভম আবারও ভার্সাকে জিজ্ঞাসাবাদ করতে আসে, আর এই মৃত্যুর ব্যাপারে জানতে চায়। ভার্সা বলে সেই ব্যাপারে কিছুই জানে না, কিন্তু এখন তার ভারুনের ব্যাপারে সন্দেহ হচ্ছে, কারণ ভারুন যেভাবে বলছে যা বলছে ঠিক সেই সব ভাবেই হচ্ছে। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ভার্সা বাইরে আসে। অন্যদিকে ভারুন এতক্ষণ সেই মাইক্রোফোনের সাহায্যে ভার্সার সব কথা শুনছিল, কিন্তু তারপর সে কিছুই বলে না, যদিও ভার্সা তাকে খুনি হিসেবে সন্দেহ করছে। এর 2 দিন পরে শুভম জানতে পারে শেষবারের মতো ন্যান্সিকে শুভমই ছেড়ে এসেছিল। শুভম এই ব্যাপারে ভারুনের সাথে কথা বলে, আর তখনই সে জানতে পারে যে ভার্সা আর অনু জানতো যে ন্যান্সি কোথায় গেছে। এই জন্য শুভম আবারও চলে আসে ভার্সার কাছে আর বলে, তুমি তো জানতে ন্যান্সি কোথায় গেছে, তাহলে মিথ্যে কেন বললে। তখনই ভার্সা বলে, আসলে স্যার ন্যান্সি বলেছিল সে যে যাচ্ছে এটা যেন তারা কাউকে না বলে। এরপরে শুভম যখন তাকে জিজ্ঞেস করে তখন সে ন্যান্সির বাসার ঠিকানা, কলেজ এবং সে কোথায় যেতে পারে সবকিছুই বলে দেয়। কিন্তু শুভম যখন সেখানে যেয়ে খোঁজ নেয় সেখানে সে ন্যান্সিকে খুঁজে পায় না। শুভম বুঝতে পারছিল না এগুলো আসলে কি হচ্ছে, ন্যান্সির এই মিসিং হয়ে যাওয়ার পেছনে আসলে কার হাত রয়েছে। এদিকে শুভমের এক বন্ধু তার সাথে দেখা করতে আসে, কারণ তাকে একটা খুশির খবর দেওয়ার জন্য। সে যে এক্সামটা দিয়েছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে,
অর্থাৎ কিছুদিন পরেই সে এসআইয়ে প্রমোটেড হয়ে যাবে। এটা শুনে শুভমও প্রচণ্ড খুশি হয়ে যায়। সেখানেই তারা গল্প করছিল, ঠিক তখনই তার বন্ধুর চোখ পড়ে বোর্ডে লাগানো একটা ছবির ওপরে। সেই ছবিটা ছিল ডেভিড এবং তার বন্ধুদের গ্রুপ ফটো। সে এই কেসের ব্যাপারে জানতো, আর এই জন্যই বলে, আমি জানি না ডেভিড এবং তার বন্ধুরা গেমের সেই অর্ডারে মারা যাচ্ছে নাকি এই ছবির অর্ডারে, কারণ ছবিতে তারা যেভাবে দাঁড়িয়ে রয়েছে তাদের মারা যাওয়ার ডেটগুলো ঠিক একই রকম, সিরিয়াল বাই সিরিয়াল। এরপরেই সিন কাট হয়ে যায়। পরদিন সকালবেলাতেই ভার্ষা যখন জগিং থেকে বাসায় ফিরছিল তখনই তার মনে হতে থাকে কেউ তাকে ফলো করছে, আর এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে শুভমকে কল করে এই বিষয়টা জানিয়ে দেয়। ভার্ষা তাকে রিকোয়েস্ট করে সে যেন তাকে বাঁচিয়ে নেয়। খবর পাওয়ার সাথে সাথে শুভম সেখানে চলে আসে, আর সে লুকিয়ে দেখতে পারে যে আর কেউ নয়, ভারুণই তাকে ফলো করছিল, অর্থাৎ ভার্ষাকে। আর এই জন্য সে পেছন থেকে যে ভারুণের মাথায় সজোরে আঘাত করে, যাতে ভারুণ সেখানে অজ্ঞান হয়ে যায়। তারা বুঝতে পেরে যায় যে আসল খুনি ভারুণই, আর ভারুণকে অজ্ঞান অবস্থাতেই থানায় নিয়ে আসা হয়। ভারুণের জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু ভারুণ তখনও অজ্ঞান অবস্থাতেই ছিল। আর এই জন্য ভার্ষাও ঠিক করে যতক্ষণ না পর্যন্ত ভারুণের জ্ঞান ফিরবে সে থানায় অপেক্ষা করবে। সে আসলে জানতে চায় তার বন্ধুরা ভারুণের কি এমন ক্ষতি করেছিল, সে কেন একে একে সবাইকে খুন করলো। পুরো দিন আর রাত থানাতে বসে ভার্ষা অপেক্ষা করে, কিন্তু তখনও ভারুণের জ্ঞানই ফিরছিল না। অবশেষে শুভম তাকে বলে সে যেন বাসায় চলে যায়, ভারুণের জ্ঞান ফিরলে তাকে খবর দেওয়া হবে। শুভমের কথা মেনেই ভার্ষা তার বাসায় চলে আসে, কিন্তু বাসায় আসার পরে সে দেখতে পায় তার বাসার বাইরের লকটা খোলা, কিন্তু তার পরিষ্কারভাবে মনে ছিল যখন সে বের হয়েছিল বাসার দরজা লক করেই বের হয়েছিল। আর এই জন্য জানালা দিয়ে সে দেখার চেষ্টা করে ঘরের ভেতরে কেউ আছে কিনা। ঠিক ওই সময়টাতে পেছন থেকে কেউ ভার্ষার মাথায় আঘাত করে বসে। ভার্ষা সেখানেই পড়ে যায়। আসলে ভার্ষার ঘরের ভেতরে কোনো এক অপরিচিত খুনি ছিল যে তাকে মারার জন্য অপেক্ষা করছিল। এটা বোঝার সাথে সাথে ভার্ষা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে, আর সেই খুনিও ভার্ষাকে পিছু করতে থাকে। এদিকে দৌড়াতে দৌড়াতে একটা সময় ভার্ষার ফোনটা কোন একটা জায়গায় পড়ে যায়। এদিকে ভারুণের জ্ঞান ফিরে যায়। তখনই শুভম তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার বন্ধুদের কেন খুন করলে? ভারুণ বলে, আমি কিছু করিনি। তখনই শুভমের অর্ডারে বাকি পুলিশরা ভারুণকে প্রচণ্ড পেটাতে থাকে। শুভম এরপরেই ভারুণকে আবারও জিজ্ঞাসাবাদ করে, বলে, আমি জানি তুমি ন্যান্সির সাথেও কিছু করেছ। ন্যান্সিকে কোথায় রেখেছ? ন্যান্সিকে কি তুমি খুন করে ফেলেছ? ভারুণ বলে, হ্যাঁ। কিছুটা রেগেই সে বলে। শুভম তাকে জিজ্ঞেস করে, ন্যান্সির ডেড বডিটা কোথায় রেখেছ? ভারুণ বলে, মাটিতে গেড়ে রেখেছি। শুভম জিজ্ঞেস করে, কোথায়? ভারুণ বলে, সেটা আমি আপনাদের সাথে নিয়ে যাব আর দেখিয়ে দেব। যেহেতু ডেড বডি খুঁজে বের করতেই হবে, তাই শুভম বাধ্য হয়ে ভারুণকে নিয়ে বের হয়ে পড়ে সেই লাশ খোঁজার উদ্দেশ্যে। এদিকে সেই খুনি এখনো ভার্ষাকে ধাওয়া করছিল। অন্যদিকে দেখা যায় ভারুণ পুলিশের গাড়ি থেকে সুযোগ পেয়ে পালাতে শুরু করে, জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। পুলিশও তার পিছু পিছু দৌড়াতে থাকে। আর ঠিক ওই সময়টাতে একটা সময় তার সাথে দেখা হয়ে যায় ভার্ষার। ভার্ষা ভারুণকে বলে, আমাকে কেউ মেরে ফেলতে চাইছে, আমাকে বাঁচাও। ভারুণ কিছু বলার আগে বা করার আগেই পেছন থেকে সেই খুনি এসে ভারুণের মাথায় আঘাত করে বসে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপরে সে ভার্ষাকে মারার জন্য তার সামনে যায়, কিন্তু যাবার আগে সে নিজের মুখটা ভার্ষাকে দেখায়। ভার্ষা খুনির মুখ দেখে শকড হয়ে যায়, কারণ এর নাম ছিল রাকেশ। আর এই রাকেশ আসলে ন্যান্সিকে পছন্দ করত। একদিন রাকেশ গিয়েছিল ন্যান্সির সাথে দেখা করতে। ওই সময়টাতে ন্যান্সি ছিল ওপরের তলাতে, এদিকে রাকেশ ভেবেছিল নিচের তলাতে। এই জন্য সে উকিঝুঁকি মারছিল বাড়ির ভেতরে। তখন বাড়িতে জোসেফ এবং বারুণও ছিল। এমনিতেই ডেভিডের মৃত্যু নিয়ে তারা একেবারেই হতাশ ছিল। অন্যদিকে রাকেশকে ওইভাবে উকিঝুঁকি মারতে দেখে তারা ভাবে সে চোর, আর এই জন্য তারা তাকে মারে, অপমান করে। আর এতদিন ধরে এই রাকেশই তাদের পিছু করত, আর সেই তাদের সবাইকে একে একে খুন করেছে। এই সবকিছুর শুরুটা হয় যখন তারা 5 বন্ধু মিলে ডেভিডের কবর দেখতে গিয়েছিল। সেখানে রাকেশও গিয়েছিল তার এক আত্মীয়র কবর দেখার জন্য। আর ওই সময়টাতে কবরস্থানে রাকেশ প্রথমবারের মতো ন্যান্সিকে দেখে, আর প্রথম দেখাতেই ন্যান্সিকে তার ভালো লেগে যায়। এই জন্য পরে ন্যান্সির সাথে দেখা করতে রাকেশ তার বাসায় গিয়েছিল, কিন্তু ন্যান্সির বন্ধুরা তাকে সেটা করতে দেয়নি। কিন্তু রাকেশ ছিল একটু সাইকো টাইপের, আর এই জন্য তার মাথায় ভূত চেপে বসে সে ন্যান্সিকে দেখবে, আর সেই জায়গায় দেখবে যেখানে সে প্রথমবার দেখেছিল, অর্থাৎ কবরস্থানে। আর আপনাদের তো মনেই আছে, ডেভিডের কবরে যাবার পরে ন্যান্সি সেখানে তাদের একটা গ্রুপ ফটো রেখে এসেছিল। রাকেশ সেই গ্রুপ ফটোটা উঠিয়ে নেয় এবং একে একে মারতে শুরু করে।
প্রথমে জোসেফকে সেই লিফটে, আর এরপরে জোসেফকে মারার পরে তার বন্ধুরাও আবারও কবরস্থানে যায় তার কবর দেখার জন্য। রাকেশ সেটা দেখে অনেক বেশি খুশি হয়, অর্থাৎ ন্যান্সিকে দেখার পরে। জোসেফের পরে রাকেশ অনুকে মারে, কিন্তু তার আগেই ন্যান্সি অন্য কোথাও চলে গিয়েছিল। এই বিষয়টা রাকেশ জানত না। এরপরে সে যখন দেখতে পারে যে অনুর কবরে ন্যান্সি আসেনি, এই জন্য সে ভার্সাকে মারে। ভাবে ভার্সা আর অনু দুইজনের মৃত্যু দেখে ন্যান্সি যেখানেই থাকুক না কেন নিশ্চয়ই ফিরে আসবে এবং সে তাকে দেখতে পাবে। আর এই জন্য সে ভার্সার পিছু করছিল, কিন্তু ওই দিনই দেখতে পায় যে ভার্সাকে আগে থেকেই ভারুণ ফলো করছিল। আসলে ভারুণ তাকে ফলো করছিল ভার্সাকে বাঁচানোর জন্য, কিন্তু ভার্সা তাকে ভুল বোঝে আর পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এই সুযোগে রাকেশ তার বাড়িতে ওত পেতেছিল। এদিকে রাকেশ যখনই ভার্সাকে এখন মারতে যাবে, ঠিক আগ মুহূর্তেই ভারুণ উঠে বসে, অর্থাৎ ভারুণ মারা যায়নি। সেখানে এক কাচের বোতল দিয়ে সে রাকেশের মাথায় আঘাত করে ফেলে, আর তখনই সেখানে পুলিশ চলে আসে। আর দেখা যায় শুধু পুলিশই নয়, সেখানে ন্যান্সিও চলে এসেছিল। ভার্সা সেখানে ন্যান্সিকে সবকিছু খুলে বলে যে কিভাবে রাকেশ একের পর এক সবাইকে খুন করেছে শুধুমাত্র ন্যান্সির জন্য। এতে ন্যান্সি প্রচণ্ড রেগে যায় যে রাকেশের মতো এক সাইকোর কারণে তার সব বন্ধুদের সে হারিয়ে ফেলেছে। তখনই শুভময়ের গানটা নিয়ে সে রাকেশকে গুলি করে মেরে ফেলে সেখানেই। এদিকে রাকেশ মারা যাবার পরেও তার দুঃখ ছিল না, কারণ এই সাইকো মনে করে তাকে ন্যান্সি মেরেছে। মারা যাবার আগে সে ন্যান্সিকে দেখতে পেয়েছে, এটাতেই সে খুশি। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে ভার্সা ন্যান্সিকে জিজ্ঞেস করাতে ন্যান্সি বলে আসলে সে আমেরিকাতে চলে গিয়েছিল তার ক্যারিয়ারের জন্য। সে স্বার্থপরের মতো কাজ করেছে, তার বন্ধুবান্ধবদের বিপদে ফেলে সে চলে গিয়েছিল আমেরিকাতে। আর সেই অপরাধ বোধ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, এই জন্য আমি ফিরে এসেছিলাম। এদিকে ভার্সাও ভারুণকে সরি বলে তাকে ভুল বোঝার জন্য। এদিকে শুভম সেখানে চলে আসে আর সে পুরো বিষয়টা এখানে ক্লিয়ার করে। আসলে সেই গেমের সাথে এই মৃত্যুর কোনো সম্পর্কই ছিল না। ডেভিডের মৃত্যুটা স্বাভাবিকভাবেই হয়েছিল হার্ট অ্যাটাকে, আর বাকিদের খুন করেছে রাকেশ। অন্যদিকে ভারুণ, ভার্সা এবং ন্যান্সি তারা শুভমকে ধন্যবাদ জানায়, কারণ ন্যান্সি যে রাকেশকে খুন করেছে এই বিষয়টা সে কাউকে জানতে দেয়নি। অন্যদিকে ন্যান্সিকে সে এভাবেই যেতে দিয়েছে। শুভম আসলে ভালো মনের একজন মানুষ ছিল, এটা তারা বুঝতে পারে। অন্যদিকে শুভমও খুশি ছিল তার প্রথম কেসটার সমাধান করতে পেরে। এই জন্য শুভমও খুশি হয়ে সেখান থেকে চলে আসে, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। যদিও রাকেশের বিষয়টা একেবারেই অদ্ভুত ছিল, কিন্তু তারপরও মুভিতে এমন অনেক কিছুই ঘটে। যাই হোক, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।